তা দাদা, আপনাদের তো ওপারে আত্মীয় আছে তাই না? আত্মীয় তো এলো সবখানেই। কিন্তু যোগাযোগ করতে পারেন না? না, না, যোগাযোগ করতে পারি। এই দিদিকে আমি দেখছি ইন্ডিয়ার ভেতরে ঢুকে খড়ি কাইটা লই আইছে। তা ভয় করে না যাইতে? বই তো করি। দিদিদের দর্শক, এখানে জীবনের জটিলতা বেশ বিচিত্র। গ্রামের নাম যেমন বিচিত্র, এই গ্রামের অর্ধেক বাংলাদেশে অর্ধেক ভারতে, তেমনি মানুষের জীবনের বৈচিত্র্য এখানে মানে অন্যরকম। এখানকার মানুষ বিভিন্নভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তো এখানে মানুষ আপনারা মানে কেমনে কি চলেন? এখানে কৃষি জমি তো খুব একটা নাই। কৃষি জমি নয়, যে যদি কৃষি কাজ করি, যে মানুষের খেতে কাজ করে, খেতে কাজ করে, আর যাদের অনেক জমি আছে না, ওদেরকে আদি ভাগি করে খায়, ভাগাভাগি করে খায়। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়নের সীমান্ত গ্রাম নামছাপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নামছাপাড়া এমনই একটা অদ্ভুত গ্রাম, সেটা হচ্ছে ওই যে ওপারে দেখছেন ভারতের ঘরবাড়ি, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে কাঁটাতার, এবং এই কাঁটাতারের পাশ থেকে ভারতের বাড়িঘর রয়েছে। এই গ্রামটার নামও নামছাপাড়া। আবার আমি এতক্ষণ এই যে বাংলাদেশের ভেতর থেকে যেখানে আসলাম, এটাও হচ্ছে নামছাপাড়া। মানে এখানে দুই দেশে গ্রামের নাম একটাই, কিন্তু গ্রাম দুটো ভাগ হয়ে গেছে 1947 সালে যখন ভারত ভাগ হয়, ঠিক তখন। তো দর্শক, আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে এই বৈচিত্র্যময় গ্রামটি দেখাবো এখানকার মানুষের জীবনের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো, এবং আমাদের এই বাংলাদেশের ভেতরে যে গ্রামটি রয়েছে নামছাপাড়া, সেই গ্রামের হচ্ছে অধিকাংশ আপনার গারো আদিবাসী। দেখাবো তাদের দৈনন্দিন জীবনের চিত্র, এবং এই কাঁটাতারের সীমান্ত দেওয়ার পর যে সংকটগুলো তৈরি হয়েছে সেগুলো সম্পর্কেও আমরা জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, এই হচ্ছে নামছাপাড়া গ্রাম। নামছাপাড়া এমনভাবে বিভক্ত হয়ে রয়েছে এই নদীটা দ্বারা, ওপারে হচ্ছে আবার কিছু অংশ, এপারে কিছু অংশ। 1947 সালে ভারত ভাগ হয়ে যাওয়ার পর মোটা দাগে এই একটা গ্রাম মানে নামছাপাড়া দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। মানে ভারতের ভেতরে চলে যায় একটা অংশ, আর বাংলাদেশের ভেতরে চলে আসে আর একটা অংশ। দেশভাগের কথা শুনলে আজও মনে ভেসে ওঠে এক গভীর রাজনীতি, ম্যাপ আর ক্ষমতার লড়াই। কিন্তু কিছু মানুষের জীবনে এ কেবল জংধরা বেড়া, যা তাদের ভিটেমাটি, পরিবার ও আত্মাকেও দুই ভাগ করে দিয়েছে। দর্শক, এই গ্রামের মানে যারা আদিবাসী রয়েছে তারা কিন্তু ভীষণ হতদরিদ্র। দিদি, এই যে নদীটা আছে, এই নদীটার নাম কি? নদীটার নাম কি জানি, এটা কি নামছাপাড়া নদী কয় নাকি? নামছাপাড়া নদী কয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা কি আনতে গেছিলেন? ভারতীয়রা ধইরা লইয়া যায় নাই? আপনি তো অনেক সুন্দর। আপনি তো অনেক সুন্দর, আমি তো ভাবলাম যে ভারতীয়রা যদি আবার ধইরা টইরা লইয়া যায়। এই দর্শক, এই গ্রামগুলো মানে আপনার হতদরিদ্র এই একটাই কারণে, যেহেতু তাদের মানে আপনার উপার্জনের উৎস একেবারে নেই বললেই চলে। আর এখানকার গ্রামের বাড়িঘরগুলো হয় মাটির। আমি এই যে একটা ঘরের সামনে রয়েছি, আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। আর একটা কথা দর্শক, এখানে যারা রয়েছে তারা মূলত এই বিভিন্ন রকমের কাজকর্মের পাশাপাশি গবাদি পশু চড়ায়। তো সেই গবাদি পশু চড়ানোটাও এখানকার মানুষের একটা গুরুত্বপূর্ণ পেশা। কারণ হচ্ছে এই জনপদে মানে অভাব অনটন লেগে থাকে। আর যে নদীটার কথা বলছি, দেখুন এই যে এখান থেকে এসে নদীটা মূলত এই গ্রামটিকে আবার বাংলাদেশের ভেতরে দুটো ভাগে বিভক্ত করছে। আমরা ওপাশে যাব, ওপাশেও দেখাবো আপনাদের। এই পাশটা একটু আমরা আগে দেখবো, এই কারণে এসছি। এই যে দেখুন, মুসলমানও আছে দাদা এই গ্রামে? মানে এটা সামনের দিকে আছে আর কি, এই পেছনে আর কি সীমান্তের কাছাকাছি নাই না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমি বলছিলাম না যে মূলত এই সীমান্তের সাথে যারা রয়েছে তারা
এই নামছাপাড়া গ্রামের হচ্ছে গিয়ে আপনার গারো আদিবাসী, আর পেছনে আপনার মুসলমান রয়েছে। তো আমি যে জায়গাটায় এখন এগোচ্ছি এটা হচ্ছে একদম প্রায় নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি, এবং ভারতের সীমানা এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায়। আর ভারতের যে গ্রামটা, মানে বিশেষ করে এখানকার যে নামছাপাড়া গ্রামটা, সেটাও খুব স্পষ্টভাবে দেখা যায়। এটা একটা চমৎকার জায়গা, মানে চমৎকার বলছি কিন্তু বিচিত্র বলা যেতে পারে। বিচিত্র মানে মানে আবার এটাকে উদ্ভটও বলা যেতে পারে। উদ্ভট বলতে আমি এটা বোঝাতে চাইছি, এখানের সীমান্ত মানুষের জীবনকে যেভাবে ভাগ করে ফেলছে, আসলে সেরকমই মানে আপনার উল্টোপাল্টাভাবে এখানে ভাগ করা হয়েছে এই সীমান্তটাও। তো ফলত দেখুন, একটা গ্রাম সেটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং এখানকার এই যে নদীটা এসে আবার এই বাংলাদেশের ভিতরে নামছাপাড়াকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলছে। মানে এক বিচিত্র এবং উদ্ভট এই এখানকার এই পরিস্থিতি। ওই যে দেখুন দর্শক, ওইটা বিএসএফের ক্যাম্প, এবং ওই বিএসএফের ক্যাম্পের পাশ থেকেই, এখান থেকে আপনার এই যে একটা প্রাচীন বট গাছ রয়েছে, এই বট গাছের পাশ থেকে কিন্তু নদীটা বেঁকে এই ভারতের ভেতরে ঢুকছে। মানে ক্যাম্পের ওই দিক থেকে ঘুরে এসে, এখান থেকে এসে এইভাবে ঘুরে গিয়ে বাঁক নিয়েছে নদীটা বাংলাদেশের ভেতরে। আর এইখান থেকে ওই যে গ্রামের পাশ থেকে যে রাস্তাটা গেছে, ওইটা হচ্ছে নামছাপাড়া গ্রাম, কিন্তু ওই পাড়া গ্রামকে ভাগ করে এখান থেকে চলে গেছে কাঁটাতারের বেড়া। সময় দর্শক, এখানে মূলত এই যে কাঁটাতারের বেড়া রয়েছে, এই বেড়া ছিল না তখন। এই জনপদের মানুষের খুব একটা অসুবিধা হতো না, তারা খুব অ্যাভেলেবেল ওপারে যেতে পারতো, তাই না মিজান ভাই? কিন্তু এই কাঁটাতার দেওয়ার পর আর যেতে পারে না, ফলে তাদের সাথে মোটামুটি টোটালটাই এই জনপদের মানুষের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তো এই যে এখান থেকে হচ্ছে গারো আদিবাসীদের ঘর। আসেন আমরা একটু কথা বলে আসি। এই যে দর্শক, এখানে আপনার গারো আদিবাসীদের বাড়িঘরের যে চিত্র, সেই চিত্র। গারোদের বাড়িঘর মানে আপনার অনেক সুন্দর মাটির, তবে এখন এখানে দেখছি পাশাপাশি বিল্ডিং ঘরও তৈরি হয়েছে। কিন্তু তারা তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখনো পর্যন্ত কিন্তু তাদের যে মাটির ঘর, সেই মাটির ঘরগুলোকে তারা টিকিয়ে রেখেছে। খুবই সুন্দর মাটির ঘর। মাটির ঘরের পরিবেশগুলো অত্যন্ত নান্দনিক হয়, আর মাটির ঘর তো বিল্ডিংয়ের চাইতেও সুন্দর, তাই না দাদা? মাটির ঘরগুলো তো মাটির ঘরই ছিল, আগে সব মাটির ঘর ছিল, আস্তে আস্তে আর কি একটু বিল্ডিং টিল্ডিং করতেছে সবাই, হ্যাঁ। আর ঘরের ভেতরের পরিবেশটা অন্তত মানে খুবই ঠান্ডা হয় এখানে। এই যে দেখুন, মানে ঘরের ভেতরে গরমটা কম হয়, মাটির ঘরটা অত্যন্ত শীতল, মানে একেবারে প্রাকৃতিক এসির মতো। আর এই দাদার বোধহয় চু বানাচ্ছেন নাকি? চু বানাই, দাদাদের ঐতিহ্যবাহী খাবার চু। চু চু দাদা, এটা কি কি লাগে এতে আপনার বানাতে? এখানে লাগে শুধু ভাত আর হলো বাকর। আচ্ছা, বাবার আমরা বানাই মানে চাল দিয়ে চাল দিয়ে, হ্যাঁ, চাল দিয়ে, হ্যাঁ চাল দিয়ে আচ্ছা, আতপ চাল দিয়া, হ্যাঁ আতপ চাল দিয়া, ওই যে আমরা শুকনা মরিচ, পিঠা বানানোর আদা জন্য আর গুঁড়া এই করি না? রসুন, হ্যাঁ। এটা দিয়া ওগুলো দিই। ওই গুঁড়াটারে একখানে মিক্স কইরা এরকম পিঠার মতন বানায়া রোদ্রে রাখি। রোদ্রে রাখেন? হ্যাঁ, রোদ্রে রাখলে ওটা শুকাইলে পরে এই মেডিসিন আমরা দিয়া এই ভাতটারে তৈরি করি। এই যে এটাকে তৈরি করেন দাদারা। দর্শক, পরিশ্রম করেছে, এখন তারা চু খাবে, তাদের ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে সীমান্ত জনপদে যারা গারো আদিবাসী রয়েছে, এটা তাদের একটা প্রধান মানে আপনার পানীয় আর কি বলা যেতে পারে, এবং অত্যন্ত সুস্বাদু, এবং এটা মানে আপনার অর্গানিকভাবে তারা তৈরি করে। এটা মানে আপনার ওই ধরনের খাবার না যেটা মূলত বিক্রি হয়, সেরকম নয়। এটা তারা একদম নিজের হাতে তৈরি করে বানিয়ে খায়, অত্যন্ত সুস্বাদু, আমি শুনেছি আর কি। তবে দর্শক, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে এই গারো আদিবাসীদের যে গ্রামটা রয়েছে, বিশেষ করে নামছাপাড়া, এখানকার যে পরিবেশটা, এই পরিবেশটা মানে আপনার অত্যন্ত রুক্ষ। এখানে নদীর পাশে তাদের জীবন বৈচিত্র্য এবং ধুলোময়। আর এখানের ঘরবাড়িগুলো আগে মাটির ছিল, কিন্তু এখন এখানে মাটির ঘরও বলতে গেলে নেই একেবারে, কারণ মানে অধিকাংশই টিনের ঘর হয়ে গেছে। কিছু কিছু মাটির ঘর এখানে রয়েছে, তবে এইগুলো সবই টিনের ঘর। তবে এইখানকার মানুষের মানে দৈনন্দিন জীবন কিন্তু খুব কষ্টে কাটে, এটা কিন্তু দেখে মানে বোঝা যাচ্ছে। শুরু থেকেই আমি এই জায়গার পরিবেশ এবং এখানকার রুক্ষতা দেখে একটা জিনিস উপলব্ধি করতে পারছি, যে এখানকার মানুষের কিন্তু দারিদ্রতা অনেক বেশি। তো
এই বাড়ির যারা রয়েছে পরিবারের তারা হচ্ছে তাদের পদবি হচ্ছে চিছাম, এবং গারোদের ভেতরে আরও বেশ কিছু পদবি রয়েছে, কিন্তু তারা সবাই আপনার খ্রিস্টান ধর্ম পালন করে। এই যে দেখুন এখানেও বাড়ি রয়েছে। সীমান্ত জনপদ, এই জনপদে মনে করেন মানুষের অভাব অনটনটা খুব বেশি, এখানে কর্মসংস্থানের খুব সংকট। দর্শক, আমি এক গারো দিদির বাড়িতে, সেই দিদির বাড়িটা আবার ভেতরে মাটির দেখা যায়। তা দিদি আছেন তো ভালোই? আপনারা কি মানে মারাক না সাংমা নাকি? সাংমা। সাংমা, সাংমা। আচ্ছা। আবার অনেকে চিছাম, অনেক রকমের। চিচামরাও মারাক নেই, যেমন তি সাংমা এলো তজু সাংমা, আর আচ্ছা। মারাক এলো আর সাংমা, তি সাংমা, মারাক আর মনে মারাক, সাংমা এলো তি সাংমা আর এস সাংমা। আপনারা মানে কেমনে কি চলেন? এখানে কৃষি জমি তো খুব একটা নাই। কৃষি জমি নয়, যে যদি কৃষি কাজ করি, যে মানুষের খেতে কাজ করে, খেতে কাজ করি, আর যাদের অনেক জমি আছে না ওদেরকে আদি ভাগি করে খায়, ভাগাভাগি করে খায়। হ্যাঁ। তবে এখানে আদি করে খায়, ওদের বলে আদি, মানে ভাগ করে, মালিকের জন্য অর্ধেক, আমাদের জন্য অর্ধেক আর কি। ও যে কাজ আচ্ছা, করে, যে চাষাবাদ করে তার জন্য অর্ধেক, আর মালিকের জন্য অর্ধেক, সমান ভাগ করে ভাগি বলে, এটা ভাগি বলে, ভাগি হ্যাঁ, বলে। হ্যাঁ দিদিদের, দর্শক, এখানে জীবনের জটিলতা বেশ বিচিত্র। এখানকার মানুষ বিভিন্নভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। দিদি কিন্তু আমাকে অনেকগুলো কথাই মানে আমার অনেক কথার উত্তর দিয়ে দিয়েছে সে। এই যে মানে গ্রামটা রয়েছে দর্শক, এর সামনে মানে বিশেষ করে নোম্যান্স ল্যান্ডের ঠিক অপোজিট দিয়ে আমি যদি সামনের দিকে যাই তাহলে আপনাদেরকে সেই পরিবেশটা এবং সেই সিচুয়েশানটা দেখাতে পারবো। চলুন একটু আগিয়ে দেখি। এই বাড়িটা হচ্ছে এই গ্রামের শেষ বাড়ি। এরপর থেকে রয়েছে বিস্তীর্ণ আপনার ফাঁকা কৃষি জমি, আর তার এই পাশে হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এই যে নোম্যান্স ল্যান্ডটা রয়েছে, এই নোম্যান্স ল্যান্ডটাতে মূলত এখানকার স্থানীয়রা গরু চড়াতে পারে, আর এইটা মানে আপনার অনেক বিস্তৃত একটা নোম্যান্স ল্যান্ড। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে এখানে আবার ভারতের বিএসএফের ক্যাম্প রয়েছে। এই ক্যাম্প একেবারে কাঁটাতারের সাথে এখানে মনে করেন আপনার ক্যাম্প। এই যে দাদা, ওইটা বিএসএফ ক্যাম্প না দাদা? ওই যে হ্যাঁ, ওই যে ঘরবাড়ি ভারতের, হ্যাঁ। আর বিএসএফের ক্যাম্পের পাশে যে কাঁটাতার, সেই কাঁটাতারের পাশ থেকে এই যে বিস্তীর্ণ হচ্ছে আপনার একটা বিশাল ভূখণ্ড, লম্বা করে অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু আজকে একটু কুয়াশাচ্ছন্ন মেঘলা দিন তো মানে অতটা দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে গবাদি পশু চড়ানোর জায়গা। এই গবাদি পশু চড়ানোর জায়গাটা দিয়ে মূলত এখানকার এই বিশেষ করে নামছাপাড়া সহ আরও অনেক গ্রামের মানুষ গবাদি পশু চড়ায়। এইটা তাদের অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তার পাশ থেকে এই যে দেখুন, এখান থেকে হচ্ছে আপনার কৃষি জমি। এই কৃষি জমিগুলোতে তারা চাষাবাদ করতে পারে সিজন অনুযায়ী। মানে এই কৃষি জমিগুলোতে প্রায় তারা সব ধরনের ফসল কিন্তু উৎপাদন করে। এখন যেমন হচ্ছে আপনার বোরো ধান রোপণের মরশুম, এখন এখানে আপনার বোরো চাষ করা হয়েছে। একটা ব্যাপার কি জানেন, এই জমিগুলো মূলত এক সময় এই সীমান্তের জমিগুলো আদিবাসীদের ছিল। এখন এই জমির উপরে আপনার অনেকখানি ভাগ বসাইছে মুসলমানরা। এই জমিগুলো কি মানে আপনার এখন গারোদেরই আছে নাকি মুসলমানদের? মুসলমানদেরও আছে, গারোরও আছে। এক সময় তো এটি মুসলমানদের ছিল না, ছিল তো সব গারোদের। পরে মুসলমানরা আসার পর মুসলমানরা আস্তে আস্তে দখল করছে, তাই না? তো এই জন্য দর্শক এখানে মানে আপনার গারোদের জমিগুলোর কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। মানে গারোদের জমিতে তারা ভাগ বসাইছে। এইগুলোর পেছনে দর্শক গভীর ইতিহাস রয়েছে। মূলত সীমান্ত জনপদ, এই যে ভারতের মেঘালয় সীমান্ত জনপদ, এই জনপদে আপনার কোনো মুসলমান ছিল না। মানে বিশেষ করে আপনার মুসলমানরা আসে 1964 সালের পর থেকে। 1964-তে দাঙ্গা হয় এই সীমান্ত জনপদ দিয়ে, না মানে পুরো গোটা ভারত বাংলাদেশ সব জায়গায় আপনার এই দাঙ্গার প্রভাব তখন তৈরি হয়। তো সেই দাঙ্গার সময় মূলত এই আদিবাসীদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়। আদিবাসীরা তখন ভারতে চলে যায়, পরবর্তীতে তারা আবার আসে, কিন্তু অনেকে আসেও না। তো এই সময় মানে এই জমিগুলো মানে আপনার যেমন মুসলমানদের দখলে চলে যায়, এবং এই সীমান্ত জনপদে তখন থেকেই অনেক মুসলমানরা আসতে শুরু করে, এবং মুসলমানরা অনেকখানি দখলদার। আর সত্যি কথা বলতে আদিবাসীরা হচ্ছে এই সীমান্ত জনপদে মানে যেহেতু বিভিন্ন কারণে তাদের ভারতে চলে যেতে হয়েছে, যেমন মনে করেন আপনার
37 সালে টঙ্ক প্রথা আন্দোলন, তার আগে হচ্ছে গিয়ে আপনার হাতিখেদা আন্দোলন, পরবর্তীতে 64 সালে হচ্ছে আপনার রায়ট, তারপরে আবার হচ্ছে গিয়ে আপনার মুক্তিযুদ্ধ। তো এই ধাপে ধাপে এই সংগ্রামগুলোকে তাদের এই জনপদ থেকে অনেকভাবে বিচ্ছিন্ন করে ফেলছে। তো তারা মানে আপনার সংখ্যায় লঘু হয়ে গেছে, ফলে এই সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে মনে করেন আপনার আগ্রাসী মনোভাব নিয়ে মনে করেন তাদের সম্পত্তি, জমি জায়গা সব কিছু দখল করা আর ব্যাপারগুলো এই সীমান্ত জনপদের মুসলমানদের কাছে অনেক সহজ হয়ে গেছে, এবং সেটাই হয়েছে। এবং ক্ষেত্র বিশেষে মানে ব্যাপারটা এরকমও ঘটেছে যে তারা খুব অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে গারোদের কাছ থেকে জায়গা জমি, শুধু গারো আদিবাসী না, এই জনপদে মানে আরও বিভিন্ন রকমের আদিবাসী ছিল। আমি বিভিন্ন আদিবাসীদের জীবন বৈচিত্র্য নিয়ে নানা ভিডিও করেছি, আপনাদের সেগুলো দেখিয়েছি। তো তাদের কাছ থেকেও ঠিক একইভাবে তাদের জমিগুলো কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। নদীর এপারের থেকে আমরা নামছাপাড়া গ্রামকে দেখে এসেছি, মিজান ভাই গাড়ি রেডি করছে। তো এই রাস্তা দিয়ে ঘুরে ওই সামনের দিকে গিয়ে আবার এভাবে ব্যাক করে আমাদেরকে এই পারে ঢুকতে হবে, ওই পারে ওই যে নামছাপাড়া গ্রাম। আর ওখান থেকে ওই যে এক দিদি দেখুন নোম্যান্স ল্যান্ড থেকে আপনার খড়ি কেটে নিয়ে এসে, চলুন আমরাও যাব নোম্যান্স ল্যান্ড এবং ভারতের ভেতরকার নামছাপাড়া দেখাবো, নাকি মিজান ভাই? মানে একই সাথে দুটো অপশান হয়ে গেল, একটা গ্রামই দেখবো কিন্তু সেটা ভারতের ভেতরেও দেখবো, আবার বাংলাদেশের ভেতরে দেখবো। মজার ব্যাপার কিন্তু এটা, নাকি মিজান ভাই? হ্যাঁ, কি হলো? কিন্তু মুশকিল হচ্ছে এই জায়গায় ব্রিজটায় ভাই উঠতে পারবেন তো? খুব খাড়া টাইপের, ওরে বাবা রে বাবা, রিক্স খুব। সীমান্ত জনপদে উন্নয়নের মানে কোনো চিহ্ন মাত্র থাকে না, এই সমস্ত জায়গায় উন্নয়ন হয় না, সরকারের এখানে উন্নয়ন নিয়ে অত মাথা ব্যথাও নাই। তো যার কারণে এখানকার জায়গাগুলো এরকম মানে আপনার খুবই খারাপ, রাস্তাঘাট বিশেষ করে খুবই খারাপ। আর যেহেতু কারোরাও মানে এখানে মনে করেন আপনার বিচ্ছিন্ন, তারা ওইভাবে আবেদনও করে না। ওই পারের নামছাপাড়া থেকে এসে এই পারের নামছাপাড়ায় ঢুকলাম, তো এই দিদিকে আমি দেখছি ইন্ডিয়ার ভেতরে ঢুকে খড়ি কাইটা লই আইছে। হ্যাঁ, তা ভয় করে না যাইতে? বই তো করি, ওন কি করবো, ওন করি কিনা তো পূরণ যায় না, গরিব মানুষ না আমরা, টাকা পয়সা নাই, ওন কি করবো। তাই আর কি রিস্ক নেওয়া লাগে। হ্যাঁ, পাশাপাশি দর্শক এখানে আরও এক দিদি রয়েছে, মানে গারোপাড়ায় আসলে পরে আমরা অনেক দিদিদেরকেই দেখা পাই, দাদাদের দেখা পাই না। দাদারা কোথায় যায় দিদি? ও, দাদারা অন্য কাজ করে, এই জন্য আমরা দাদাদের দেখা পাই না। ও আচ্ছা, এই দিদি দর্শক শূকর কে খাবার দিচ্ছিল। গবাদি পশু পালন করে তারা, হাঁস মুরগি থেকে শুরু করে, তবে বিশেষ বৈচিত্র্য হিসেবে তাদের এই গ্রামের ভেতরে শূকরটাকে দেখা যায়। মানে তাদের একটা পানীয় হচ্ছে চু, যেমন স্পেশাল, যেমন শূকরটাও স্পেশাল, নাকি দিদি? দর্শক একটা কথা আমি অনেকবার বলেছি, আবারও একটুখানি বলে রাখি। মূলত গারো আদিবাসীদের যে সামাজিক অবস্থানটা, সেটা হচ্ছে এখনও নারী মানে আপনার পুরুষতান্ত্রিক নয়, মাতৃতান্ত্রিক। ফলত এখানে আপনার বিবাহের পর গারো ছেলেমেয়েরা মূলত মেয়ে যেমন জামাইকে এখানে নিয়ে আসে, আবার ছেলে হলে তেমনি আপনার জামাই বাড়ি চলে যায়। তবে ক্ষেত্রবিশেষের এখন ব্যত্যয় ঘটতেও কিন্তু দেখা যায়, আমরা সেগুলোও দেখেছি। চিনতে পারছেন আমারে? চিনতে পারেন নাই? তাহলে বয়স হয়ে গেছে দেখে আপনি আমারে চিনতে পারেন নাই। জিগাইলাম দিদি আপনাদের গ্রামের নাম কি, আপনি আমারে কইলেন নামছাপাড়া। আবার কইলেন যে ভারতের ভেতরেও নামছাপাড়া, বাংলাদেশের ভেতরেও নামছাপাড়া। আপনাদের আত্মীয় স্বজন ওপারে তো আছে না দিদি? আছে তো। এখন আর যাওয়া যায় না, না আমার যাওয়া যায় না। এরা মরলে যাইবার পায় না, আমরা এনে মরলে আইবার পায় না। আইবার পায় না, না। দর্শক গারো আদিবাসী দাদা দিদি এবং তাদের যে বাড়ি ঘর, সেগুলো কিন্তু দেখতে দেখতে এবং তাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি আবার এসে পড়েছি। সীমান্তবর্তী জনপদে বিশেষ করে গারো আদিবাসীদের গ্রামে এই ধরনের বাঁশ পাওয়া যায়। এই বাঁশগুলো তাদের হস্তশিল্প এবং বেড়াটেরা দেওয়ার জন্য মানে অত্যন্ত পরিচিত একটি বাঁশ। এটি কিন্তু আপনার এই গ্রামীণ মানে সীমান্ত জনপদ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না।
তো এখানে এই নদীর পাশ থেকে দর্শক এই নোম্যান্সল্যান্ডের পাশে এই স্থানীয় যারা রয়েছে তাদের আবার এই যে এখানে কিন্তু বিস্তীর্ণ কৃষি জমি রয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে এখন এখানে শুধুমাত্র বোরো চাষই রয়েছে। এই যে দেখুন এখান থেকে পুরাটা জুড়েই কিন্তু বোরো চাষ করা হয়েছে। নোম্যান্সল্যান্ডে গেলে আরও ভালো দেখা যাবে। তো দর্শক, নামচাপাড়ার এপারের যে নোম্যান্সল্যান্ড, সেই নোম্যান্সল্যান্ডে আমরা এসে পড়েছি। এখানে বাংলাদেশের ভেতরের যারা রয়েছে তারা রয়েছে, গারো আদিবাসী ছেলেমেয়েরা খেলাধুলা করছে। আর ওপারে হচ্ছে ভারতের ঘর, কিন্তু এখানে খুবই স্পষ্টভাবে দেখা যায়। দর্শক, নোম্যান্সল্যান্ডে ঢোকার আগেই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে বাংলাদেশের বিস্তীর্ণ কৃষি জমি রয়েছে এই নোম্যান্সল্যান্ডের পাশ দিয়ে। আর এই নোম্যান্সল্যান্ড মূলত ব্যবহৃত হয় গবাদি পশু পালনের জন্য। যদি দেখেন ও যে দূরে প্রচুর গবাদি পশু, এখানে তো তুলনামূলকভাবে কম রয়েছে, কিন্তু নামচাপাড়ার ওপারে যখন ছিলাম, বিশেষ করে ওই বিএসএফ ক্যাম্পের ওখানে, তখন কিন্তু প্রচুর আপনার গবাদি পশুর যে মানে চরাচর, সেগুলো কিন্তু আমরা দেখেছি। আর হচ্ছে এই যে এখানে মূলত নামচাপাড়ার যে মানে ভারতের যে গ্রাম, সেই গ্রাম ওই যে ওখানে দেখা যায়। এবং ওখান থেকে কিন্তু রাস্তা রয়েছে, ওই দেখুন ওই যে মেয়েরাও কিন্তু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। তো এই মানে ওই বাড়িটার পাশ থেকেই এখানে কিন্তু আরও একাধিক বাড়ি ঘর আপনার দেখা যায়। ক্যামেরায় হয়তো অতটা ডিটেলসে মানে ভারতের যে নামচাপাড়া গ্রাম সেটাকে দেখা যায় না, কিন্তু আমি চেষ্টা করছি তারপরেও দেখানোর। আপনাদেরকে আবার একটু জুম করে দেখাই। ওই যে দেখুন ওই যে ওখানে কিন্তু ওই যে ভারতের গ্রামের মানুষের বাড়িঘর। এইখানে যেমন মনে করেন আমাদের এই বাংলাদেশের ভেতরে একদম সীমান্ত লাগোয়া যারা রয়েছে তারা যেমন গারো আদিবাসী, এপাশেও যারা রয়েছে তাদের ভেতরে অধিকাংশই গারো আদিবাসী। কিন্তু এই গ্রামটা মানে দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এই গ্রামের আত্মীয়রা ওই গ্রামে রয়ে গেছে, হ্যাঁ, ওই গ্রামের মানুষের আত্মীয় এই গ্রামে রয়েছে। কিন্তু এই কাঁটাতার দেওয়ার পর এখানে মানুষের যোগাযোগ অনেকাংশেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কাঁটাতার সম্ভবত প্রায় 20-25 বছর ধরে দেওয়া হয়েছে। যখন মানে ভারত ভাগের পর যখন কাঁটাতার ছিল না, তখনও পর্যন্ত এই জনপদের মানুষ মনে করেন এই সীমান্তের এপারের মানুষ ওপারে যেতে পারত, ওপারের মানুষ এপারে আসতে পারত, কোনো সমস্যা ছিল না। কিন্তু কাঁটাতার দেওয়ার পর এই সমস্যাগুলো ধীরে 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 বেড়ে গেছে এবং সংকটগুলো অনেক জটিল হয়ে গেছে। এখন মানে এখানকার গারো আদিবাসীরা আমাদের কাছে অনেক দুঃখ প্রকাশ করে বলল যে আমরা যদি আমাদের আত্মীয় স্বজনের ভেতরের কেউ যদি মারাও যায় তবুও আমরা তাদেরকে দেখতে যেতে পারি। আমাদের তো দর্শক যেতে ওখানে খুব ভয় লাগে, কারণ ওটা হচ্ছে ভারত, ওই যে কাঁটাতার। কিন্তু ওই গারো দাদারা যারা গবাদি পশু চড়ায় তারা অনেক দূর পর্যন্ত যায়, কারণ তাদের সাথে এখানকার বিএসএফদের কিন্তু পরিচিতি রয়েছে। আর তাদেরকে চেনে বলেই অত কাছে গেলেও তাদেরকে তেমন কিছু বলে না। এই দাদার সাথে একটু কথা বলি। দাদা কেমন আছেন? ভালোই। গরু চড়াতে ওই যে একদম কাছাকাছি চলে গেলেন ভারতের, আপনাদেরকে তো এখানকার বিএসএফরা তেমন কিছু বলে না? না, বিএসএফরা চুমা দেয়। চুমা দেয়? এখন যে আপনার ওই যে ক্যামেরা করতেছেন না, হ্যাঁ, এখানে যদি থাকে তা আসে করবো, আর না হলে ওখানে সিসি ক্যামেরা তারপর বোয়া নিয়ে আছে ক্যাম্পে, ওখানে ওই তারপর মেজর যদি ইয়া করে একটু ওপরে ঠেলা দেয়। ও আচ্ছা, মানে ক্যামেরা করতে দেখলে আরো বেশি তাদের রাগ হয়। হ্যাঁ, জ্বালা তো বেশি। মনে করো ওই যে এখন তো একটু তারপর পুশ কম আছে, এখন মনে হয় এখানে আছে নাকি নাই ওইটাও বলতে পারি না। ও আচ্ছা, তার মানে এই যে পশ্চিম সাইডে আছে, পশ্চিম সাইডে আছে, হ্যাঁ, তার মানে এই যে আপনারা নোম্যান্সল্যান্ডের ভেতরে গবাদি পশু চড়ান, গরু ছাগল, এটা চড়াতে গিয়ে আপনাদের অনেক কথা শুনতে হয়। কথাও শুনতে হয়, ওই মারাচুট ভাইনচুট এইসব কথা কয়। আবার যারা সব তো সমান না, সব তো সমান না, তবে কোনো জনে ভালো হেরা কইতাছে যে একটা ঠিক আছে খাওয়াও, ওই তারের বেড়ার সাথে নিয়ে আসবা না, ওইদিকে খাওয়াও। আর দাদা এই যে এপারের যে গ্রামটা একদম কাছে থেকে আপনারা তো দেখেন, এই গ্রামের নামও নামচাপাড়া, আপনাদের গ্রামের নাম বাংলাদেশ, ইন্ডিয়া সব নামচাপাড়া। দাদা আপনাদের তো ওপারে আত্মীয় আছে তাই না? আত্মীয় তো এটা সবখানেই, কিন্তু যোগাযোগ করতে পারেন না? না, যোগাযোগ করতে পারেন না।
এই যে ঘরবাড়িগুলো দেখা যায় এখানেই আপনাদের আত্মীয় স্বজন আছে। এখানে একরে ওই গাঙ্গের এই পাট করে একরে ওই পশ্চিম বর্ডুরা সব কিছু আমরা আত্মীয় আছে। আত্মীয় আছে, হ্যাঁ, কিন্তু মানে আপনার যাওয়ার কোনো সুযোগ না নেই। না না। আচ্ছা দাদা, এই কাঁটাতারের বেড়া আপনার কতদিন হয়েছে দিছে? এটা নিচে পক্ষে 15 বছর। 15 বছর, মানে 15 বছরের আগে যখন কাঁটাতার ছিল না তখন না, পর্যন্ত ওই আপনার সময় তো আমরা মনে করো ওখানে মনে করো আত্মীয়র সাথে দেখা সাক্ষাৎ করতে বসে, তারাও আসছে, আমরাও গেছি, তখন মেলামেশা ছিল, মেলামেশা ছিল। কিন্তু কাঁটাতারটা দিয়ে এই ভেজাল বাজায়। ভেজাল হয়। ওটার নাম কি? হ্যাঁ, এটার নাম কি? ছাগলের বাচ্চার নাম কি? তোমার নাম কি? ওর না? তোমার নাম কি? হ্যাঁ, কি? ঠ্যাংবিয়া। আর তোমার নাম কি? ওর নামও জানে না। রুমা। ছাগলটা কার? ওর না তোমার? তোমার। কয়টা বাচ্চা হয়েছে? একটা। এটা তো অনেক সুন্দর। তো কোলে নিয়ে বেড়াইতেছ? কোলে নিয়ে বেড়াইতেছ? ওটা খাইতে দাও, একটু খাও। বর্ডারে খাইতে দেওয়া যাবো না? যাবো, তাহলে একটু খাইতে দাও। তোমার ছাগলের বাচ্চা? ও জানে এটা বর্ডার, অবস্থাটা চিন্তা করছে। এটা বর্ডার। তুমি তো দর্শক, এই ছিল আজকের আমাদের এই নামছাপাড়া পর্ব। এই অভূতপূর্ব পর্বটি দেখাতে পেরে সত্যি আমার ভীষণ ভালো লাগছে, কারণ আপনারা জানেন যে নামছাপাড়া গ্রামটি বাংলাদেশের ভেতরেও অর্ধেক এবং ভারতের ভেতরে অর্ধেক, এবং এখানে বিশেষ করে আপনার যারা গারো আদিবাসী রয়েছে তারা আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে কাঁটাতার দেওয়ার পর। কাঁটাতার বেড়া, মানে কাঁটাতারের এই বেড়া প্রায় 15 বছর ধরে এখানে দেওয়া হয়েছে। তো দর্শক, আজকের মতো বিদায় নিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানকার মানুষের জীবনধারার ভেতরে কতটা সংকট রয়েছে, তারা কত জটিলতার ভেতরে রয়েছে। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।